আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা ইনকাম ট্যাক্স আইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন ব্যক্তিকে ইনকাম ট্যাক্স আইনে বাধ্যতামূলক রিটার্ন সাবমিট করতে হবে, অথবা এই আইনের যেটি ইনকাম ট্যাক্স অর্থ আইন 2024-এর আলোকে আপডেটেড অনুযায়ী একজন ব্যক্তিকে রিটার্ন সাবমিট করতে হবে কি হবে না, কখন করতে হবে সেই এই বিষয়ে আজকের আলোচনাটি। আপনি একজন ব্যক্তি হিসেবে আপনাকে কি আসলে কি রিটার্ন সাবমিট করতে হবে কিনা, তা আপনি আহ, এই আলোচনা থেকেই মোটামুটি জানতে পারবেন। আমরা এই বিষয়ে আজকে আপনাদের সাথে নলেজ শেয়ার করব। আজকে আমাদের আলোচ্য বিষয়টুকু হচ্ছে কাকে বাধ্যতামূলক রিটার্ন সাবমিট করতে হয়, কার কার রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়, কোন কোন ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দেখাইতেই হবে, অথবা যদি রিটার্ন সাবমিট আপনি প্রপারলি না করেন, যথাসময়ে না করেন তাহলে আপনার জরিমানা কি হবে। তো কাকে বাধ্যতামূলক রিটার্ন সাবমিট করতে হবে, এটি ইনকাম ট্যাক্স আইনের ধারা 166-তে বলা হয়েছে। যদি কোনো ব্যক্তির করমুক্ত আয়ের সীমা অতিক্রম করে, অর্থাৎ তার যে ইনকাম ট্যাক্স স্ল্যাব আছে, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে 3,50,000, আহ, কোনো 65 বছর ঊর্ধ্ব পুরুষ অথবা মহিলা যদি হয়, তাহলে ওনার ক্ষেত্রে 4 লাখ টাকা। এবং আহ, এই সম্পর্কে আমাদের একটি ভিডিও আছে, আপনারা আমাদের লিঙ্ক থেকে ইনকাম ইনকাম ট্যাক্স এর আয়ের হার, ইনকাম ট্যাক্স রেট ফর ইন্ডিভিজুয়ালস, এটা আপনারা একবার দেখে নিতে পারেন। এছাড়াও কোনো ব্যক্তি যদি বিগত 3 বছর রিটার্ন সাবমিট করেছেন, কিন্তু তার উপর কোনো এক বছরেও আয়কর ধার্য হয়েছে, অর্থাৎ ন্যূনতম সীমা অতিক্রম করার পরও তার উপরে মিনিমাম ট্যাক্স ধার্য হয়েছে, তাহলে তাকে ইনকাম ট্যাক্স আইনের আওতায় রিটার্ন সাবমিশন বাধ্যতামূলকভাবে করতে হবে। এছাড়াও একজন ব্যক্তি, আপনারা জানেন, ব্যক্তি মিন্স কোনো শুধু কেবল ইন্ডিভিজুয়াল না, অর্থাৎ স্বাভাবিক ব্যক্তি না। অন্য ইনকাম ট্যাক্স আইনে ব্যক্তির একটি সংজ্ঞা আছে। এর মধ্যে কিন্তু কোম্পানি, ফার্ম, অ্যাসোসিয়েশনস, পার্সন, এরা সবাই পড়ে। তো কোনো ব্যক্তি যদি একটি কোম্পানি হয়, অথবা কোনো কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক হয়, অথবা শেয়ার হোল্ডার কর্মচারী হয়, ওই ব্যক্তি যদি কোনো ফার্ম হয়, ফার্মের অংশীদার হয়, ব্যক্তি সংঘ হয়, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক বা সমপদধারী কোনো কর্মচারী হন, অথবা কোনো কর্মচারী হন, অথবা কোনো অনিবাসী হন যার বাংলাদেশে পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট আছে, অর্থাৎ স্থায়ী স্থাপনা আছে, তাকে বাধ্যতামূলক রিটার্ন সাবমিশন করতে হবে। কোনো ব্যক্তি যদি কেবল দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ব্যতীত সংশ্লিষ্ট আয় বর্ষে এইরূপ কোনো আয়প্রাপ্ত হন যাহা এই আইনের অংশ 6 অধ্যায়ের অধীন কর অব্যাহতি বা হ্রাসকৃত কর হার সুবিধাপ্রাপ্ত, তাহলে তাকে অবশ্যই রিটার্ন সাবমিট করতে হবে। ধারা 261-র আওতায় নিবন্ধন করা যদি বাধ্যতামূলক হয়, তাহলে ওই ব্যক্তিকে ইনকাম ট্যাক্স আইনে রিটার্ন সাবমিশন করতে হবে। এছাড়াও ধারা 264-র আওতায় কোনো ব্যক্তিকে যদি রিটার্ন সাবমিশনস এর প্রুফ দেখানোর কথা বলা হয়ে থাকে বিভিন্ন সেবা নেওয়ার ক্ষেত্রে অথবা দেওয়ার ক্ষেত্রে, তাহলে তাকে বাধ্যতামূলক রিটার্ন সাবমিশন করতে হবে। এছাড়াও কোনো ব্যক্তি যদি স্বেচ্ছায় ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে চায়, তাহলে সে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবে। কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে এই আইনের আওতায় রিটার্ন সাবমিশন বাধ্যতামূলক নয়, যেমন শিক্ষা প্রতিষ্ঠান, বাংলা ভাষায় পাঠদানকারী শিক্ষা প্রতিষ্ঠান, যেমন প্রাথমিক শিক্ষা, প্রাথমিক, প্রাক প্রাথমিক, সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, যারা এমপিও ভুক্ত প্রতিষ্ঠান, তাদের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করা বাধ্যতামূলক নয়। এছাড়া, অর্থাৎ ওই প্রতিষ্ঠানকে ইংলিশ ভার্সনের কোনো কারিকুলাম থাকা যাবে না, যদি থাকে তাহলে আবার বাধ্যতামূলকভাবে রিটার্ন সাবমিশন করতে হবে। কোনো বাংলাদেশ সরকারি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ব্যাংক, স্থানীয় কর্তৃপক্ষ, কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত সংস্থা, যারা শুধুমাত্র সরকারের কাছ থেকে অর্থপ্রাপ্ত হয় এবং ওই অর্থের উপরে প্রাপ্ত সুদ ছাড়া অন্য কোনো আয় থাকবে না, তারাই তাদেরকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দিতে হবে না। এছাড়াও আহ, কোনো এই আইনের অধীনে সরকারি ভবিষ্যৎ তহবিল বা সরকারি পেনশন তহবিলকে কোনো প্রকার ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন বাধ্যতামূলক নয়। কোনো অনিবাসী ব্যক্তি যাহার বাংলাদেশের কোনো পার্মানেন্ট এস্টাবলিশমেন্ট নাই, সেও বাধ্যতামূলক রিটার্ন সাবমিশন করতে হবে না। এছাড়া যদি বোর্ড অর্থাৎ এনবিআর যদি গ্যাজেট নোটিফিকেশনস এর মাধ্যমে কাউকে অব্যাহতি দিয়ে থাকে, তাহলে ওই ব্যক্তিকেও ইনকাম ট্যাক্স আইনে রিটার্ন সাবমিশন করা বাধ্যতামূলক নয়।
রিটার্ন দাখিলের প্রমাণপত্র আমরা বলেছি ধারা 264-তে কিছু কিছু ব্যক্তিকে বলা হয়েছে, 44 জন ব্যক্তি এই বছরে আরো 2 জন যোগ করা হয়েছে। তো এই 40 জন ব্যক্তিকে ইনকাম ট্যাক্স আইনের আওতায় রিটার্ন সাবমিশনস করে তার প্রুফ দেখাইতে হবে কতিপয় সেবা এবং সার্ভিস নেওয়ার ক্ষেত্রে। সেপর কোনো ব্যক্তির করার যোগ্য আয় নাই, কিন্তু উনি 20 লক্ষ টাকার অধিক ঋণ গ্রহণ করেছেন, তাহলে তাকে অবশ্যই এই ঋণ গ্রহণ করতে হলে ইনকাম ট্যাক্সের সাবমিট, উনি যে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করেছেন তার প্রুফ সাবমিট করতে হবে, প্রমাণ দেখাইতে হবে। তার মানে হচ্ছে তাকে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হবে যদি উনি 20 লক্ষ টাকার উপর ঋণ নিতে চান। কোনো ব্যক্তি যদি কোনো কোম্পানির স্পন্সর শেয়ার হোল্ডার হতে চান বা পরিচালক হতে চান, তাহলে তাকে ইনকাম ট্যাক্স সাবমিশনের প্রুফ দেখাইতে হবে। একইভাবে আমদানি নিবন্ধন বা রপ্তানি নিবন্ধন প্রাপ্তি বা বহাল, ট্রেড লাইসেন্স নবায়ন প্রাপ্তি বা বহাল, সমবায় সমিতির নিবন্ধন পাইতে হলে, বীমার তালিকাভুক্তি সার্ভেয়ার হইতে হইলে এবং লাইসেন্স প্রাপ্তি নবায়ন করিতে হইলে আপনাকে ইনকাম ট্যাক্স সাবমিশনসের প্রুফ দেখাইতে হয়। এছাড়াও পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় 10 লক্ষ টাকার অধিক মূল্যের কোনো বিল্ডিং, অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ হস্তান্তর বা বায়নানামা বা আমনামা মুক্ত নিবন্ধন করিতে হইলেও ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশন করতে হয়। ক্রেডিট কার্ড প্রাপ্তি অথবা আপনার যে ক্রেডিট কার্ডটি মেয়াদ পূর্তিতে প্রতি বছর বহাল রাখার জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনসের প্রুফ দেখাইতে হয়। কোনো পেশাজীবী সংস্থা, সে ফর ডক্টর, চিকিৎসক, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অথবা অন্য কোনো পেশাজীবী সংস্থা সদস্যপদ থাকতে অথবা বহাল রাখতে আয়কর রিটার্ন সাবমিশনস করতে হয়। একইভাবে মুসলিম আহ, বিবাহ নিকান অর্থাৎ রেজিস্টার আমাদেরকে যারা বিবাহ পড়ান, বিবাহ রেজিস্ট্রেশন করেন কাজী, তাদেরকেও রিটার্ন সাবমিশনস এর প্রুফ রাখতে হবে। রিটার্ন সাবমিশনস এর প্রুফ দেখাইতে হবে তার লাইসেন্স নবায়ন করতে হলে। ট্রেড বডি বা পেশাজীবী সংস্থার সদস্যপদ বহাল রাখতে হলেও ইনকাম ট্যাক্সের আইনে রিটার্ন সাবমিশনস এর প্রুফ দেখাইতে হবে। এছাড়াও ড্রাগ লাইসেন্স পেতে হলে, ছাড়পত্র, যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক সংস্থা পেতে হলে অথবা সিটি কর্পোরেশনের এলাকায় আবাসিক আবাসিক সিটি কর্পোরেশনের এলাকায় যদি আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি বা বহাল রাখতে চায়, তাহলে ইনকাম ট্যাক্স সাবমিশনস এর প্রুফ দেখাইতে হবে। লঞ্চ, স্টিমার এগুলোর যে সার্টিফিকেট, নোজেন সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট এর নবায়ন বা বহাল রাখার ক্ষেত্রে ইট উৎপাদন করতে হলে পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে অনুমোদন নিতে হয়, সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনসের প্রুফ দেখাইতে হয়। একইভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে, আমদানি উদ্দেশ্যে ঋণপত্র বহাল রাখার ক্ষেত্রে, 5 লক্ষ টাকার 5 লক্ষাধিক টাকার পোস্ট অফিস সঞ্চয়পত্র হিসাবে কোনো হিসাব খোলার ক্ষেত্রে, ব্যাংক সঞ্চয়ী হিসাব খোলার ক্ষেত্রে, 10 লক্ষ টাকার মেয়াদি আমানত খোলা ও বহাল রাখার ক্ষেত্রে ইনকাম ট্যাক্স সাবমিশন রিটার্ন সাবমিশনসের প্রুফ প্রদান দেখাইতে হয়। এছাড়াও যদি এছাড়াও 5 লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে কোনো, যদি পৌরসভা, উপজেলা নির্বাচন পরিষদ বা সিটি কর্পোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চান, তাহলে ইনকাম ট্যাক্স রিটার্ন এর কপি সাবমিট করতে হবে। মোটরযানের রাইড শেয়ারিং বা অ্যাক্টিভিটি সার্ভিসে অংশগ্রহণ করতে চাইলে, ব্যবস্থাপনা বা প্রশাসনিক উৎপাদন কার্যক্রমে তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত থেকে যদি বেতন নিতে চান, বেতন পেতে চান, তাহলে ওই সময় রিটার্ন সাবমিশনস করতে হয়, সাবমিশনসের প্রুফ দেখাইতে হয়। কোনো কর্মচারীকে বেতন বাধা প্রাপ্তির সময়, বেতন ভাতা প্রাপ্তির সময় রিটার্ন সাবমিশনস করতে হয়। একইভাবে কোনো কোম্পানি, আইনজীবী, বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট, দ্বিচক্র যান ব্যতীত অর্থাৎ মোটরসাইকেল বা 2 চাকা বা 3 চাকা ব্যতীত অন্যান্য গাড়ির নবায়ন, ফিটনেস সার্টিফিকেট, লাইসেন্স এগুলোর ক্ষেত্রে আপনাকে রিটার্ন সাবমিশনস এর প্রুফ দেখাইতে হয়। এছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য বা সেবা বিক্রয় করতে চাইলে ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনস এর প্রুফ দেখাইতে হয়। এইসব এইখানে যে 44টি 45টি সার্ভিসের কথা আমরা উল্লেখ করেছি, আগে 43 ছিল, 2024 সালে নতুন 2টি যোগ করেছেন। তা হচ্ছে হোটেল, রেস্টুরেন্টস, মোটেল, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার সময় লাইসেন্স প্রাপ্তি ও নবায়নকালে, কমিউনিটি সেন্টার, কনভেনশনস বা জাতীয় সমজাতীয় কোনো সেবা গ্রহণকালে রিটার্ন সাবমিশনস এর প্রুফ দেখাইতে হবে। রিটার্ন দাখিলের ব্যর্থতায় আসলে জরিমানা কি, খুব মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোনো ব্যক্তি রিটার্ন দাখিল করা তার জন্য ম্যান্ডেটরি ছিল বাট উনি রিটার্ন দাখিল করেননি, তাহলে সর্বশেষ যে তার আরোপিত কর ছিল
সেই আরোপিত করের উপর 10% অথবা 5,000 টাকা, এই দুইটার মধ্যে যেটা অধিক সেই পরিমাণ জরিমানা তাকে দিতে হবে যদি টিসিটি চায়। এছাড়াও প্রতি মাস বিলম্বের জন্য, যে কয় মাস বিলম্বিত হয়েছে সেই কয় মাসের প্রতি মাসের জন্য 1,000 টাকা করে অতিরিক্ত জরিমানা দিতে হবে। কর দিবসের মধ্যে যদি কোনো রিটার্ন সাবমিশনস করা না হয়, তাহলে ওই ব্যক্তিকে যেই পরিমাণ টাকা বকেয়া ছিল, অর্থাৎ তার যে মোট কর নির্ণয় করা হবে, এই মোট করের মধ্যে তার যদি কোনো ছাড় থাকে, হ্রাসকৃত কর হার থাকে, সেটাকে নর্মাল রেটে অ্যাপ্লাই করে যে কর হবে সেই কর থেকে অ্যাডভান্স ট্যাক্স বা সোর্স ট্যাক্স বাবদ যেটা পরিশোধ করেছেন সেটা বাদ দিয়ে অবশিষ্ট টাকার উপর প্রতি মাসে 2% করে অতিরিক্ত কর দিতে হবে, যদি ট্যাক্স ডে এর মধ্যে রিটার্ন সাবমিশনস না করে পরবর্তীতে রিটার্ন সাবমিট করা হয়। আমরা আমাদের আপকামিং আলোচনায় আমরা কিভাবে রিটার্ন সাবমিট করতে হবে, রিটার্ন সাবমিট করতে কি কি লাগবে, কোন ধরনের রিটার্ন সাবমিশন, কোন কোন ধরনের রিটার্ন সাবমিশন করতে হবে, ট্যাক্স ডে কি, এই সম্পর্কে আমাদের ভিডিও, আমাদের আলোচনা আসবে। আপনারা আমাদের সাথে থাকলে আশা করি উক্ত আপডেটগুলো পাবেন। কোনো কোশ্চেন সাজেশনস থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।